সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকে দেশের কথা দেখবার জন্য। আপনাদের সাথে উপস্থিত রয়েছেন আজকে সম্মানিত অতিথি হিসেবে প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনসিসি চেয়ারম্যান জানিপব, এবং যুক্ত হয়েছেন ফাহাদ বিন জাহেদ, মেম্বার সেক্রেটারি, বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস, কোর ফ্যাকাল্টি মেম্বার, নর্থ সাউথ ইউনিভার্সিটি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই জেনেছি, আপনারা দেখছেন যে ভারত পাকিস্তান একটি সম্মুখ সমর অবস্থানে রয়েছে এবং সম্প্রতি মঙ্গলবার দিন একটি নৃশংস হামলা সংঘটিত হয়েছে সেখানে। যে হামলাটির দায় স্বীকার করেছে আরটিএফ নামে একটি সশস্ত্র গোষ্ঠী। আহ, তারা বলছে যে তারা এই হামলার সাথে যুক্ত এবং একই সাথে সেখানে 26 জন পর্যটক নিহতের খবর আমরা জেনেছি ইতিমধ্যে পেহেলগামে, ভারত শাসিত কাশ্মীর অংশে। তো এই সার্বিক বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের অতিথিবৃন্দের সাথে, যে ভারত পাকিস্তানের বর্তমান অবস্থান কোন দিকে যাচ্ছে। প্রথমে আমি ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ স্যার আপনার কাছে আসবো। তার আগে আমি ছোট্ট কিছু তথ্য আমি দর্শকদের উদ্দেশ্যে আহ, জানাতে চাই। সেটি হচ্ছে যে আমরা তো স্যার জানি যে একসময় এই কাশ্মীর অংশের মহারাজা হরি সিং, যিনি শাসক ছিলেন এবং উনি হিন্দু শাসক ছিলেন, এবং উনি নিজেও একটা সময় কনফিউজড হয়ে যায় যে এই যে মুসলিম অধ্যুষিত এই এলাকাটি আসলে কিভাবে পরিচালিত করবে, যার কারণে পরবর্তীতে একটি স্থবির চুক্তি উনি সম্পাদন করেন পাকিস্তানের সাথে, পরিবহন এবং অন্যান্য পরিষেবা যেন গ্রহণ করা যায়, এমন বিভিন্ন বিষয় আছে। তার পরবর্তীতে 1947 সালের অক্টোবরে হামলা সংঘটিত হয়েছে সেখানে, এবং সেখানেও একটি বিবাদ তৈরি হয়। আমি খুব ছোট ছোট করে যদি বলি, এবং লর্ড মাউন্ট ব্যাটেনের আমলে পরবর্তীতে এই কাশ্মীরকে ভারতের হাতে তুলে দেওয়া হয় এবং ভারত সেনাবাহিনী আবার 2/3 কাশ্মীর দখল করে নেয়, আর কিছু অংশ পাকিস্তানের কাছে চলে যায়। তো এই ছিল কাশ্মীর নিয়ে একটি সংঘাতের জায়গা, শুরু থেকে অনেক আগে থেকে সেটি হচ্ছিল। তো স্যার, আমি প্রথমে যে প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসবো, এই তথ্যগুলো শেয়ার করার মূল কারণ সেটি হচ্ছে, আমি খুব ছোট্ট একটি প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে, আপনি যদি বলেন যে আসলে কাশ্মীর কার? কাশ্মীর নিয়ে যে এত বিবাদ, এত সংঘর্ষ, আমরা তার পরবর্তীতে বর্তমান সমসাময়িক ইস্যুতে আসবো। ধন্যবাদ। বর্তমান জম্মু এবং কাশ্মীর তিনটি রাষ্ট্রের দ্বারা শাসিত হচ্ছে। বড় অংশটি ভারত, তারপরের অংশটি পাকিস্তান এবং তৃতীয় অংশটি চীন কর্তৃক শাসিত হচ্ছে। এবং ভারতের অধীনে যেই অংশটুকু আছে কাশ্মীরের, সেটি আবার তিন ভাগে বিভক্ত হয়েছে: লাদাখ, কাশ্মীর ভ্যালি এবং জম্মু। লাদাখ বৌদ্ধ অধ্যুষিত, আজাদ যেটা কাশ্মীর ভ্যালি সেটি মুসলিম অধ্যুষিত, এবং জম্মু হিন্দু অধ্যুষিত। তো এই পুরো অঞ্চলটি সঙ্গে আজাদ কাশ্মীর এবং বাল্টিস্তান রাজা হরি সিং এর নেতৃত্বাধীন ছিল। ডোগরা রাজা, মূলত রাজপুত বংশোদ্ভূত, তাদের পক্ষ থেকে, ডোগরা পরিবারের পক্ষ থেকে এই রাজ্যটি ক্রয় করা হয় এবং রঞ্জিত সিং এর সময় থেকে যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণে তারা এগিয়ে আসে। এখন বর্তমানে যে অনুচ্ছেদটি ছিল 370 অনুচ্ছেদ, সেটি ভারতীয় সংবিধান থেকে রহিত করবার কারণে সুযোগ তৈরি হয়ে যায় ভারত অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীরকে তিন ভাগে বিভক্ত করে আপনার যেই ক্লজগুলো ছিল, অর্থাৎ নিজস্ব পতাকা, নিজস্ব সংবিধান এবং কাশ্মীরি নন এমন কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করতে পারবেন না বা কাশ্মীরি নারীদের বিয়ে করতে পারবেন না, এই ক্লজগুলো রহিত হয়ে যায়। শুধুমাত্র ডিফেন্স এবং পররাষ্ট্র বিষয় কেন্দ্রীয় সরকারের দেখবার কথা, কিন্তু এখন সকল বিষয় কেন্দ্রীয় সরকার দেখতে পারবে। এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ধন্যবাদ। একটু বর্তমান অবস্থায় আসি। আমি স্যার বর্তমান প্রেক্ষাপটে আসি, যে আপনি জানেন ইতিমধ্যে আমরা দেখছি
যে বিভিন্নভাবে বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি একটি অবস্থানে পৌঁছে গেছে। ভারতের পক্ষ থেকে প্রথমে এই হামলার পর নিন্দা জানানোর পাশাপাশি কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হয়, বিশেষ করে 5টি পদক্ষেপ নেওয়া হয়। তো সেখানে ভিসা বাতিল, সামরিক অ্যাটাচি যারা আছে পাকিস্তানের ভারতীয় দূতাবাসে তাদেরকে সরিয়ে নেয় এবং ইত্যাদি নানা বিষয়। এবং তার পরবর্তীতে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা জবাব হিসাবে পাকিস্তানের আকাশ সীমানায় ভারতের বিমান ঢুকবে না, ভারতও ভারতের আকাশ সীমানায় পাকিস্তানি বিমান ঢুকতে দিচ্ছে না, ভিসা বাতিল ইত্যাদি বিষয়গুলো পাল্টাপাল্টি ভাবে চলে এসেছে। তাহলে এতটা কঠিন পরিস্থিতি আমরা কি অতীতে কখনো দেখেছি? এবং যদি ধন্যবাদ। আহ, যে ব্যাপারটি লক্ষণীয় সেটি হচ্ছে আজ বিকেল 4:30টার দিকে আপনার আইএনএস সুরাট থেকে টেস্ট ফায়ার করার মতো মিসাইল নিক্ষেপ করা হয়েছে, যা পাকিস্তানের জলসীমার কাছে বিস্ফোরিত হয়েছে। জাস্ট কাইন্ড অফ ওয়ার্নিং শট। এদিকে আইএনএস বিক্রম, এটি যেটি বিমানবাহী এয়ারক্রাফট ক্যারিয়ার ভারতীয় নৌবাহিনীর, এবং 4টি ডেস্ট্রয়ার, তারা কিন্তু করাচির উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং এক ধরনের নেভাল ব্লকেজ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। আর জলস্থল অন্তরিক্ষে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে ধরা দিয়েছে। অসীম মুনির, যিনি পাকিস্তানের সেনাপ্রধান, তিনি আগেই সতর্ক করেছিলেন যে তারা প্রয়োজনে যে 8টি পদক্ষেপের কথা ঘোষণা করেছে, তার মধ্যে প্রথম পদক্ষেপই হচ্ছে তারা নিউক্লিয়ার ওয়ারহেড ব্যবহার করে বসতে পারে। তো ফলে উত্তেজনা চরমে, এবং সকল মিথ শ্যাটার করে একটা রিজিওনাল নিউক্লিয়ার হলোকস্টের দিকে আমরা যদি এগিয়ে যাই এই অঞ্চলে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ পাকিস্তান চেষ্টা করবে তাদের যে ইন্টারকন্টিনেন্টাল মিসাইল সিস্টেম তারা ডেভেলপ করে বসেছে সেগুলো টেস্ট করবার জন্য, এবং যত দূরে নিক্ষেপ করা যায় তত ভালো, যত বেশি পরিমাণে ক্যাজুয়ালিটি এনশিওর করা যায় সেটাই তারা করবার চেষ্টা করবেন। সেই নিরিখে কলকাতা হবে সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট টার্গেট। আর ইমপ্লিকেশন বাংলাদেশের উপর কেমন সেটা তো বলার অপেক্ষা রাখে না। তেজস্ক্রিয়তা কখনো পাসপোর্ট ভিসা মেনে চলে না। তো সুতরাং আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করছে। ধন্যবাদ। আমি, হ্যাঁ, জনাব ফাহাদ বিন জাহেদ, আমি আপনার কাছে আসি। আমরা যেটি নিয়ে আলোচনা করছি যে ভারত পাকিস্তান উত্তেজনা এবং সেটি একটি যুদ্ধের দিকে টার্ন নিচ্ছে এমন কথা বলা হচ্ছে, বা এমন বিশ্লেষকরা অনেক ধরনের মন্তব্য করছেন, তাদের বক্তব্য দিচ্ছেন, গণমাধ্যমে অনেক সংবাদ প্রকাশিত হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যে এটি কি আসলে যুদ্ধের জায়গায় যাচ্ছে কিনা? সাথে দিয়ে আমি জানতে চাইবো সেটা হচ্ছে হঠাৎ করে এই ধরনের একটি হামলা সংঘটিত হলো, যেটি দায়ভার স্বীকার করেছে আরটিএফ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। তো এটির সাথে অনেকে আবার বলছে যে এটি কোনো না কোনো ভাবে ভারতেরও হাত রয়েছে কিনা এই হামলার পিছনে, কেননা তাহলে এটি উস্কে দেওয়া যাবে এবং সেই ক্ষেত্রে একটি যুদ্ধ অবস্থায় যাওয়া যাবে বা যুদ্ধ করা যাবে, এমন কিছু কথা বিভিন্ন বিশ্লেষকরা বলছেন। আসলে ঘটনার সত্যতা কি এবং এইটির অবস্থা কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করছেন, আপনার বিশ্লেষণী ক্ষমতা? থ্যাংক ইউ আপনাকে এবং আমাদের শ্রদ্ধেয় আজকের অতিথি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ ভাইকে, দুইজনকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। তো আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে ধরনের যে সন্ত্রাসী হামলা যেটা ভারতে আমরা লক্ষ্য করেছি, এই সন্ত্রাসী হামলাগুলো অনেকদিন ধরেই হচ্ছে। ফর দ্য স্প্যান অফ আ ডেকেড এই ধরনের জিনিসগুলো হচ্ছে, এবং এই হামলাগুলো হওয়ার ফলে ভারতের সাথে পাকিস্তানের যে সম্পর্ক, দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেটা ডিটেরিওরেট করেছে ওভার দি ইয়ার্স, খুব বাজেভাবে। যদিও সেই 1947 থেকে
দে আর আর্চ রাইভালস টু ইচ আদার। কিন্তু 1947-এ ওয়ার করেছে কাশ্মীরের ইস্যু নিয়ে, 65 ওয়ার হয়েছে, 71-এর ওয়ার হয়েছে, যেটাকে আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধ বলি। ভারত হয়তোবা তাদের টার্মে সেটাকে বলে ইন্ডো পাক ওয়ার অফ 1971। তো এই যুদ্ধগুলোতে যেটা হয়েছে সেটা হলো যে পাকিস্তানের জন্য খুব একটা যে কোনো কিছু গেইনড হয়েছে এমন কিছু কিন্তু দেখা যায়নি। হিস্টোরিক্যালি থ্রু দ্য perspective of research, geographical condition, খুব একটা পাকিস্তানের জন্য কোনো কিছু গেইন হয়েছে বলে দেখা যায়নি। এবং 1971-এর যে ওয়ার হয়েছে সেখানে, অ্যাজ ইউ নো, আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হ্যাঁ, এইভাবে 93,000 ট্রুপস নিয়ে কোনো একটা দেশের আর্মিকে পাওয়া যায়নি এই পর্যন্ত, যে দে সারেন্ডার্ড। এবং that surrender, that ceremony was the ceremony of unconditional surrender, ঠিক আছে? এইটা একটা জিনিস গিয়েছে। এরপরে একবারই পাকিস্তান সুবিধা করতে পেরেছিল ভারতের সাথে সম্মুখ যুদ্ধে, সেটা হচ্ছে 1999-এর যে কার্গিল ওয়ার, সেখানে। কারণ সেখানে পাকিস্তান এমনভাবে ইনফিলট্রেট করেছিল, passing the line of control, ভারত অধ্যুষিত কাশ্মীরে, এবং এমনভাবে পজিশনগুলো নিতে পেরেছিল পাকিস্তান আর্মি, যেটা আসলেই ভারতের জন্য খুব চিন্তার কারণ ছিল। কারণ that Tiger Hill and the surrounding areas, mountainous, এগুলো কিন্তু খুব mountainous areas, হ্যাঁ, এবং এখানে যুদ্ধ করা, ব্যাটল করা, এগুলো খুবই ডিফিকাল্ট। এবং এই সমস্ত এরিয়াতে একটা আর্মি যখন উপরে কোনো পজিশন নিয়ে নেয়, হ্যাঁ, তখন কিন্তু তার জন্য সেটা অ্যাডভান্টেজেস হয়। এবং গ্রাউন্ড থেকে অপারেশন করে, আর্টিলারি ফায়ার করে, এয়ার সাপোর্ট নিয়ে, ক্লোজ ইন এয়ার সাপোর্ট নিয়ে এই ধরনের থ্রেটকে ডিফিউজ করাটা খুব ডিফিকাল্ট হয়। তো তারপরেও সেখানে এই আমেরিকা মধ্যস্থতা করেছে, এবং আমেরিকা মধ্যস্থতা করার পরে পাকিস্তান সেখান থেকে সরে এসছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে তখন থেকেই, এবং তখন সেই যুদ্ধটা শেষ হওয়ার পর থেকে কিন্তু একটা সিজ ফায়ার চলে আসছে। বাট এরপরেও দেখা গিয়েছে যে ভারতের বিভিন্ন স্থাপনা, সেটা তাদের ন্যাশনাল পার্লামেন্ট হোক, কিংবা সেটা তাদের টুরিস্ট স্পট হোক, 26/11-এর যে মুম্বাই অ্যাটাক, উই অল হ্যাভ সিন ইট, এগুলোর জন্য এমনকি যে সমস্ত যাদেরকে তারা ধরেছে, আপনি জানেন যে আপনার 26/11-এ যে মুম্বাই অ্যাটাক, তাদের হোটেল তাজে, ভারতের হোটেল তাজে, সেখানে কিন্তু এই যে আজমাল কাসাব এবং অন্যান্য অনেকেই কিন্তু তারা পরবর্তীতে বিচারের সম্মুখীন করেছে ভারত, এবং এক্সিকিউট করেছে। এবং ওইখানে ওই অ্যাটাকের সময় কিন্তু ওখানে খুব ভারতের নামি দামি মানুষজন ছিল। এবং এখন ভারতের যদি দেখা যায় যে সবচেয়ে বড় বিজনেস গ্রুপ, ওয়ান অফ দ্য লার্জেস্ট বিজনেস গ্রুপস, যেটাকে আমরা বলি আপনার এই আদানি, হ্যাঁ, আদানির ওনারও কিন্তু ওই হোটেলে ছিল, হোটেল তাজে, এবং ভাগ্যক্রমে হি গট সেভড। এই সমস্ত সব কারণে যখনই ভারতে কোনো সন্ত্রাসী হামলা হয়েছে, ভারত এটাকে পাকিস্তানকে সবসময় দায়ী করেছে, এবং তারা অনেক তথ্যপাত্র ওয়ার্ল্ডের কাছে, অন্যান্য দেশের কাছে তারা এক্সপোজ করেছে, দিয়েছে। পাকিস্তান ইন রিটার্ন এগুলোকে সবসময় অস্বীকার করেছে। তারা সবসময় বলেছে যে না, এই ধরনের কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের, বিচ্ছিন্নতাবাদী কোনো ধরনের হামলার সাথে, টেরর অ্যাটাকের সাথে we have no link, we are not connected, এটা সবসময় তারা বলে এসছে। কিন্তু এখন যে জায়গায় মানে হামলাটা হয়েছে, এবং এখানে কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। I have seen Indian media, I have seen Pakistan media, and they are accusing each other, হ্যাঁ, যে একজন আরেকজনকে দোষারোপ করছে। এবং ভারত অলরেডি কিন্তু পদক্ষেপ নিয়েছে, 5টা পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে the dissolution of treaty, ইন্ডাস রিভার ট্রিটি, যেটা 1960s-এ হয়েছিল,
জওহরলাল নেহরু এবং জেনারেল আইয়ুব খান তাদের সময়কার করা যে ট্রিটি, এবং এই ট্রিটিটা করার আগে কিন্তু একটা জিনিস সবাইকে জানা উচিত, সেটা হচ্ছে 9 years দে নেগোশিয়েটেড। 9 বছর ধরে নেগোসিয়েশন করার পরে কিন্তু এই ট্রিটিটা 1960s গিয়ে দুইটা দেশই করতে পেরেছিল একে অন্যের সাথে, এবং অনেকগুলো ওয়ার হয়েছে, আপনার 65 ওয়ার, 71 ওয়ার, এরপরে মানে ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে যুদ্ধগুলো 1999-এ কার্গিল ওয়ার, কিন্তু কখনোই কিন্তু এই ট্রিটিটা বাধাগ্রস্ত হয়নি। হ্যাঁ, তো এবার কিন্তু ভারত যে পদক্ষেপ নিয়েছে ভারতের তরফ থেকে, ফার্স্ট স্টেপ দে হ্যাড টেকেন is to go for that suspension of the treaty. This is no longer valid. এটার পাশাপাশি তারা আরো কিছু পদক্ষেপ, যেমন এগুলো আমি মনে করি বাই রুটিন এই ধরনের পদক্ষেপ নেয়, বাট সবচেয়ে সিগনিফিকেন্ট হচ্ছে এই ওয়াটার ট্রিটিটার আপনার সাসপেনশন করা, বিকজ এটা কিন্তু ইন্টারন্যাশনাল যেই রিভার, যেটাকে বলে ইন্টারন্যাশনাল রিভার মোবিলাইজেশন, এটা এই ধরনের ট্রিটির সাথে কিন্তু সেটাও সম্পর্কিত আছে। হ্যাঁ, এবং পাকিস্তান চাইলে কিন্তু এটা আন্তর্জাতিক আদালতে ভারতের বিপক্ষে দাঁড়াতে পারে, যেতে পারে, ভারতও ভারতের তরফ থেকে সেটাকে ডিফেন্ড করবে। সো ইন্টারন্যাশনাল ওয়াটার লাইনের একটা কানেকশন, সম্পৃক্ততা এখানে আছে। আর এখন কথা হচ্ছে যে এই পদক্ষেপগুলোর পাশাপাশি ভারত পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের যারা ডিপ্লোম্যাটস, সামরিক ডিপ্লোম্যাটস থাকে এমবিসিতে সবসময়, তাদেরকে তারা সাসপেন্ড করেছে, পাকিস্তানিদের ভিসা ক্যান্সেল করেছে 48 আওয়ার্সের মধ্যে। যারা এখন আছে ইন্ডিয়াতে তাদেরকে ইন্ডিয়া ছেড়ে যেতে বলা হয়েছে। পাকিস্তানও পদক্ষেপ নিয়েছে, এবং একটা কথা আজকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হি ক্লিয়ারলি সেড যে যদি একজন পাকিস্তানিও আক্রান্ত হয় তাহলে এটা ভালো হবে না, এবং ভারতকে তার পরিণতি ভোগ করতে হবে, এবং এই ধরনের একজন আরেকজনকে তারা যে ধরনের রেটরিক দেওয়া দরকার সেগুলি তারা দিয়েছে। এখন কথা হচ্ছে যে হোয়াট ইজ গোনা বি দ্য নেক্সট লাইন, হোয়াট ইজ গোনা বি দ্য নেক্সট থিং। তো এবার ভারতের বিজেপি ইজ ইন পাওয়ার, সো বিজেপি সবসময় একটা ইন্ডিয়ার একটা ন্যাশনালিস্ট ফ্রন্ট, এবং মোদি প্রাইম মিনিস্টার মোদি এবং প্রাইম মিনিস্টার মোদির যে রাজনীতি, তারা সবসময় ন্যাশনালিজমটাকে তারা এনকারেজ করে, এইটাকে পেট্রোনাইজ করে, এবং তারা অনেক ধরনের পদক্ষেপ নেয়। যেমন মোদির সবাই কিন্তু দেখা গিয়েছে যে সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানে হয়েছে, তারপরে হচ্ছে এয়ার স্ট্রাইক তারা করেছে, এবং পাকিস্তানও সেটাকে কাউন্টার করেছে। তো এখন যেটা মানে দেখে মনে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাই লুকিং এট দিস সিচুয়েশন যে India will go for some action, and they are not going to be silent. So first they revealed the diplomatic steps, and then definitely they're going to work something out, and they're going to go for military action. এটাই হওয়ার সম্ভাবনা বেশি, এবং পাকিস্তানের তরফ থেকে on the other hand they denied it, so they're going to defend it, and then they're going to retaliate. সো খুব ইন্টারেস্টিং যে সামনের দিনগুলোতে কি হয়। একটা কথা উঠছে যে নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে কিনা একে অন্যের ক্ষেত্রে। ওয়েল দিস ওয়ার্ড দ্য নিউক্লিয়ার অ্যাটাক, নিউক্লিয়ার ডিটারেন্সি, এগুলো কিন্তু খুব সিগনিফিকেন্ট, এবং একদিক থেকে চিন্তা করলে ডেঞ্জারাস শব্দ। কারণ আপনারা জানেন যে ইউক্রেনে কিন্তু রাশিয়া যেটা তারা মনে করেছিল যে within 72 hours they're gonna finish the entire Ukraine and they're gonna place the government of Russian desire, ওটাকে কিন্তু রাশিয়া করতে পারেনি, বরঞ্চ columns after columns Russian tanks কিন্তু demolished হয়ে গিয়েছে, because Ukrainians were trained, they had weapons, western weapons, পরবর্তীতে আমেরিকা আরো তাদেরকে ওয়েপন দিয়েছে, ইউরোপিয়ান নেশনস তাদেরকে ওয়েপন দিয়েছে, এবং they are giving a fight. এখন এখানে কথা হচ্ছে যে দুইটা দেশের কাছেই নিউক্লিয়ার আর্সেনাল আছে, এবং শুধু নিউক্লিয়ার আর্সেনাল থাকাটা বড় কথা না, নিউক্লিয়ার আর্সেনালের ভিতরে এই ওয়ারহেড গুলো কতটুকু অ্যাক্টিভ, এগুলাকে কতটুকু প্রিজার্ভ করে রাখতে পেরেছে, এবং কতটুকু অ্যাক্টিভ সেগুলো আছে, এগুলি খুব ইম্পর্টেন্ট। এবং এগুলাকে অ্যাক্টিভ রাখা
is very costly. ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে যেখানে রাশিয়া ইউক্রেন ওয়ারে এত এফেক্টেড হওয়ার পরেও কিন্তু বিকজ অফ a lot of questions blending into this subject matter of nuclear deterrency, তারা সেটা অ্যাপ্লাই করতে পারেনি রাশিয়ার মতো কান্ট্রি। সেখানে আমি মনে করছি যে আন্তর্জাতিক চাপ এবং সবকিছু মিলিয়ে it is not possible for India and Pakistan to apply nuclear attacks on each other, because I mean, if it happens, there is a possibility that from that moment there might be a World War III. এটা শুরু হয়ে যেতে পারে। But other than that, militarily হয়তো একজন আরেকজনের উপরে আপনার স্ট্যান্ড অফ হতে পারে, স্কার্মিশ হতে পারে, ফুল ফ্লেজড ওয়ারও হতে পারে, বাট নিউক্লিয়ার আর্সেনাল ব্যবহার করার যে অনেকে যেটা বলছে, আমি আমার বিশ্লেষণ থেকে মনে করি যে it is not likely. Thank you. ধন্যবাদ জনাব ফাহাদ। আমি আরেকটি বিষয় আপনার কাছে আসি জানার জন্য এই ইস্যুতেই, সেটি হচ্ছে যে তারপর আমি জনাব সলিমুল্লাহ আপনার কাছে আসবো। সেটি হচ্ছে যে জনাব ফাহাদ, যদি কোনো কারণে ফুল ফেজ ওয়ারের দিকে চলেই যায়, যুদ্ধ যদি লেগেই যায়, তাহলে সেই ক্ষেত্রে লাভ ক্ষতির হিসাবে কে এগিয়ে থাকবে? এবং একই সাথে দিয়ে যে বিশ্বে আরো পরাশক্তি যে রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, তাদের ভূমিকা কোন দিকে যাবে? কেননা রাশিয়ার সাথে চীনের ভালো একটি সম্পর্ক, আবার রাশিয়ার সাথে ভারতেরও ভালো একটি সম্পর্ক, অন্যদিকে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক, আবার ভারতের সাথেও একটি ভালো সম্পর্ক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে একটি কঠিন সমীকরণের বলয়, একটি হিসাব, এই হিসাবকে আপনি একজন আন্তর্জাতিক বিশ্লেষক এবং ভূ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কিভাবে দেখেন? লাভ ক্ষতির হিসাবে কে এগিয়ে থাকবে, আর এই পরাশক্তিগুলো কে কার পক্ষে চলে যেতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যদি একটা ওয়ার হয়, ফুল ফ্লেজড ওয়ার যেটাতে ইন্ডিয়া এবং পাকিস্তান, ইন্ডিয়াকে দিয়ে শুরু করি, দুজনের মধ্যে কিন্তু 2003 তে একটা সিজ ফায়ার ট্রিটি হয়েছিল, অ্যাজ ইউ নো, অ্যান্ড বিকজ অফ দ্যাট ওখানে কিন্তু ইন্ডিয়া তাদের এক্সেসিভ যে ফোর্স সেটাকে কমিয়ে নিয়ে এসছে বিকজ অফ দিস সিজ ফায়ার ট্রিটি। এবং পাকিস্তান যেটা করেছে সেটা হচ্ছে পাকিস্তানের আপনার ইস্টার্ন ফ্রন্ট থেকে তারা কিন্তু ফোর্সগুলোকে পরবর্তীতে শিফট করেছে হচ্ছে তাদের ওয়েস্টার্ন ফ্রন্টে, যেখানে তারা কি বলে এটাকে, যে আপনার ইউনো বেলুচিস্তান বা ওইদিকে যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আছে, যারা ইউনো বেলুচ লিবারেশন ফোর্স বা পাকিস্তানের অভ্যন্তরে, এবার এন্ড অলসো ইন খাইবার পাখতুনখোয়া, পাকিস্তানের একটা স্টেট যেখানে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, সেখানে তারা অনেক বেশি ফোর্স কিন্তু ইউজ করছে বা সেখানে দিয়ে রেখেছে। এখন যদি ইন্ডিয়া যদি একটা ওয়ার স্টার্ট করে, তাহলে কিন্তু ওই 2003 এর যে সিজ ফায়ার যে ট্রিটি সেটা কিন্তু আর থাকবে না, ওখান থেকে কিন্তু সরে আসবে, এবং তখন কিন্তু ইটস লাইক অ্যান ওপেন ফিল্ড, যে যার পোস্ট দখল করতে পারে। এখন ধরেন পাকিস্তানের একটা পোস্ট আছে 562, বা ইন্ডিয়ার একটা পোস্ট আছে 461, they're gonna battle it out, they're gonna fight, they're gonna fight against each other, এবং তারপরে যে যার শক্তিতে ওই পোস্টটাকে যে ক্যাপচার করতে পারে বা আরেকজন রিক্যাপচার করতে পারে, হ্যাঁ, এবং একজন আরেকজনের টেরিটরির দিকে মুভ করার চেষ্টা করবে। এখানে আপনি যদি ফোর্সের কথা চিন্তা করেন, যে হেড টু হেড কম্প্যারিজন, তাহলে ইন্ডিয়ার সাথে হেড টু হেড কম্প্যারিজনে পাকিস্তান ইজ ওয়ে বিহাইন্ড, দে আর ওয়ে বিহাইন্ড, এবং সব দিক থেকে তারা বিহাইন্ড। হ্যাঁ, এবং একটা কথা বলি, সেটা হচ্ছে যে if you look at the size of Indian Navy, which is pretty big, হ্যাঁ, এবং তাদের কিন্তু দুটোর মতো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, let's not forget that, and they have Rafale, হ্যাঁ, এবং তাদের আপনার ওয়ারের সময় যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কমিউনিকেশন সিগন্যালস, হ্যাঁ, তারপরে হচ্ছে স্যাটেলাইট গাইডিং, হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে আপনার যে কোনো যুদ্ধের সময় লজিস্টিক্স, এই জিনিসগুলোতে ভারত আপার হ্যান্ডে আছে। এবং যেহেতু তাদের ম্যান পাওয়ার বেশি, ইউ নো দ্যাট 1.3 মিলিয়ন
army they have, and on top of that they have close to 9 লাখের মতো কিন্তু তাদের রিজার্ভস আছে, or 900,000 রিজার্ভস they have. সো এই সমস্ত কনফিগারেশনে দেখা যাচ্ছে ইন্ডিয়া আপার হ্যান্ডে থাকবে এবং পাকিস্তান ব্যাকফুটে থাকবে। এবং কথা হচ্ছে যে দুইটা দেশ যদি একে অন্যের সাথে যুদ্ধ করে তাহলে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন কথা হচ্ছে যে আপনি কিন্তু ধরেন একটা আর্মিকে আপনি আউট নাম্বার্ড করে দিলেন, এটার মানেই যে আপনি সেখানে সবকিছু ক্যাপচার করে ফেলতে পারবেন তা না, বিকজ এখানে অনেকগুলো ফ্যাক্টরস থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওয়েদার যেমন একটা ফ্যাক্টর, ওয়েদারও কিন্তু একটা ফ্যাক্টর ওয়ারের সময়। আপনি বোধহয় জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে অপারেশন হয়েছিল, জার্মানি যখন রাশিয়া ইনভেড করেছিল, তখন ফার্স্ট ফিউ মান্থস কিন্তু জার্মানির জন্য it was like very pleasant journey. It was a very pleasant journey for them. কিন্তু তারপরে যেটা হয়েছে সেটা হলো যে ওই যে ঠান্ডা, যে কোল্ড ওয়েদার, এই রাশিয়ার ভিতরে যে ঠান্ডা, দ্যাট কোল্ড ওয়েদার, এটা রাশিয়ানদের জন্য সুইটেবল, বাট অন্যদের জন্য না। তো তারা কিন্তু দেখা গেছে যে এইটার একটা ভালো রকম তারা কিন্তু প্রেশার তাদের উপর দিয়ে গিয়েছে। তো এখন যদিও ওয়ার কখনো কাম্য নয়, তবে এই ধরনের যুদ্ধ যদি হয় তাহলে খুব ইন্টারেস্টিং হবে। দেখা যাবে যে দুইটা দেশের সাথে যুদ্ধ করে আলটিমেটলি এখানে কার কি গেইন হবে বা কার কি লস হবে এটা সময় বলে দিবে। কিন্তু when you look at the numbers, India is way ahead than Pakistan, and this is the fact. Okay, কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা বললাম যে যুদ্ধের সময় অনেকগুলো ফ্যাক্টরস থাকে, এক্স ফ্যাক্টরস থাকে। এখানে যখন একটা দেশ আরেকটা দেশের, দুই দেশের আর্মি যখন ফাইট করে তখন কি বলে এটাকে, আপনার এখানে স্কিলস ভেরি ইম্পর্টেন্ট, এখানে স্ট্রেংথ খুব ইম্পর্টেন্ট, এখানে আপনার ব্রেভারি খুব ইম্পর্টেন্ট। তো এই ধরনের যদি কোনো সিচুয়েশন অ্যারাইজ করে একমাত্র সময় বলতে পারবে যে আলটিমেটলি মেবি ফার্স্ট 1 উইক বা 10 ডেজে এটা আসলে কতটুকু এগোবে। ঠিক আছে, এবং আপনি জানেন যে এখন কিন্তু যেটাকে আমরা বলি মডার্ন ডে ওয়ারফেয়ারে কিন্তু একটা ট্যাকটিক্স থাকে, সেটা হচ্ছে শত্রুকে কখনো শত্রুকে মারা না, শত্রুকে আহত করে দেওয়ার ট্যাকটিক্স থাকে। কারণ আপনি যদি শত্রুকে আহত করে দিতে পারেন তাহলে ধরেন আহত সোলজারকে ক্যারি করা অনেক বেশি লায়াবিলিটি রাদার দেন সামওয়ান হুজ ডেড। এটা কিন্তু একটা মডার্ন ওয়ারফেয়ারের একটা ট্যাকটিক্স। আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাসল্ট, হ্যাঁ, যে কার কাছে কত ভালো ইনফরমেশন আছে, কে কত বেশি আপডেটেড, যার কাছে যত বেশি ইনফরমেশন থাকবে, আপডেটেড থাকবে, তার জন্য যুদ্ধে আপার হ্যান্ডে থাকাটা অনেক ইজি। এবং আমরা কিন্তু দেখেছি যে ড্রোনের ব্যবহার, যেমন হচ্ছে যে আপনি দেখেছেন যে রাশিয়া এন্ড ইউক্রেনের ওয়ারে কিন্তু ড্রোন খুব ম্যাসিভ একটা ফ্যাক্টর এখানে কিন্তু পালন করেছে। হ্যাঁ, দেখা গিয়েছে যে রাশিয়ানরা এক ধরনের ড্রোন ইউজ করেছে, তারপরে তারা টায়ার্ড হয়ে গিয়েছে, তারা ইরানের কাছে গিয়েছে, ড্রোন নিয়ে এসছে। আবার দেখা গেছে ইউক্রেনিয়ানরা এত ছোট ছোট ড্রোন ইউজ করেছে যেটা দিয়ে তারা রাশিয়ান এই ট্যাঙ্ক কলামস না, রাশিয়ান এই আপনার কি বলে এপিসি না, বরং তারা টার্গেট করেছে রাশিয়ান সোলজারদের, ইন্ডিভিজুয়াল রাশিয়ান সোলজারদের, অর ওয়ান সেকশন অফ সোলজার্স, এদেরকে টার্গেট করেছে। ঠিক আছে, তো অনলি টাইম উড সে, ঠিক আছে। এন্ড যদিও এই ধরনের যুদ্ধ কারোরই কাম্য না, যুদ্ধের মাধ্যমে দোনো পক্ষেরই লস হয়। হ্যাঁ, তো এখন দেখা যাক যে আলটিমেটলি এটা কোন দিকে গড়ায়। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে এই যে বলা হচ্ছে পাকিস্তান বলছে আমরা যুক্ত নই বা আমরা এই ধরনের সশস্ত্র কোনো সন্ত্রাসী সংগঠনকে মদত দেয়নি হামলার জন্য, আবার অন্যদিকে ভারত বলছে এটি পাকিস্তানি করেছে, পাল্টাপাল্টি দুই পক্ষের কথা বলছে। আবার পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, যেটি আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, যে এটি ভারতেরই একটি ষড়যন্ত্রের অংশ যাতে করে একটি যুদ্ধ লাগানো যায়। এমন নানা ধরনের বক্তব্য দুই দেশের মধ্যে ইতিমধ্যে
আলাপচারিতা হচ্ছে, উভয় পক্ষ পাল্টাপাল্টি জবাব দিচ্ছে একজন আরেকজনকে। তো এই যে টিআরএফ নিয়ে এত কথা হচ্ছে এবং তারা কিছুক্ষণ পরই এই হামলার পরবর্তীতে তারা দায় স্বীকার করেছে যে আমরা এই হামলার সাথে যুক্ত। তো স্যার আমি জানতে চাইবো যে টিআরএফ কারা, এদের অর্থের যোগানদাতা কারা এবং এদের সাংগঠনিক শক্তির মদতদাতা বা উস্কানিদাতা বা মূল যে পাওয়ার হাউস বলি একটি সংগঠন হিসেবে বা সশস্ত্র গোষ্ঠী হিসেবে তাদের পাওয়ার হাউস আসলে কারা? এটি কি আন্তর্জাতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা কোনো গোষ্ঠী, নাকি এটি আসলে আঞ্চলিক পরিমণ্ডলে বেড়ে ওঠা কোনো গোষ্ঠী? ধন্যবাদ। আসলে খুব নিরপেক্ষভাবে নিশ্চিত করে বলা মুশকিল। তবে ভারতীয় পক্ষ থেকে যেটি অনুমান করা হচ্ছে এটা বেসিক্যালি আইএসআই স্পন্সর্ড একটি আউটফিট, লস্কর এ তৈয়বার একটা সাবসিডিয়ারি কনসার্ন, এবং আপনার এদের মোটামুটি অচিরেই আপনার ডিটেক্ট করবার জন্য যা যা তথ্যপাত্র আছে সেটি ভারত তার তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে এবং স্যাটেলাইটের মাধ্যমে নিশ্চিত করতে সক্ষম হবে বলে তারা মনে করে। হোয়াটএভার, আপনার এই ধরনের নন স্টেট এন্টিটি গুলো তারা কিন্তু ক্যাটালিটিক রোল প্লে করে ক্রাইসিস তৈরি করবার ক্ষেত্রে। আর যারা আপনার ডেসপারেট টাইপ, তারা আপনার আত্মঘাতী হতে তৈরি থাকে। ফলে রেশনাল ক্যালকুলেশনে আপনার মানুষ যখন চলাফেরা করে সে সবসময় একটা এক্সিট রুট রেখে দেয়, কিন্তু এরা সেই মতাদর্শের লোক নয়। তো ফলে আপনার নিশ্চিত করে বলা মুশকিল যতক্ষণ পর্যন্ত ফুললি ডিটেক্টেড হচ্ছে যে কারা এদের স্পন্সর এবং এরা কারা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। বিশ্বের কোনো বৃহৎ পরাশক্তি আপনার কাছে কি মনে হয়, বিশ্লেষক হিসেবে, যে বিশ্বের কোনো বৃহৎ পরাশক্তি এই হামলার নেপথ্যের কারিগর ছিল বা কলকাঠি নাড়ছিল, যাতে করে এটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, একটি বড় ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হলে তাহলে দুই দেশের মধ্যে এই যে যুগ যুগ ধরে চলমান যে বিবাদ সেটি আস্তে আস্তে যুদ্ধের দিকে ক্রমশ রূপ নিতে পারে? আপনার কাছে কি মনে হয় এমন কিছু, জনাব কলিমুল্লাহ? দেখুন, উইথড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ একটা এমিনেন্ট ইস্যু, এবং বিশ্ব মানচিত্র বদলের ক্ষেত্রে এ ধরনের ঘটনাগুলো ভূমিকা পালন, যেমন প্রথম বিশ্বযুদ্ধের বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও তেমনটি ঘটেছে। সারাইভোর যে ঘটনা, তারপর পরবর্তীতে আপনার হিটলারের যে অ্যাডভেঞ্চার, সেগুলো সারা বিশ্বকে নতুন মানচিত্র উপহার দিয়েছে। এখন 90-র গ্লোরিয়াস রেভলিউশনের পরে, বার্লিন ওয়ালের পতনের পরে বাইপোলার ওয়ার্ল্ড পরিবর্তিত হয়েছে। ইউনিপোলার থেকে এখন মাল্টিপোলার হওয়ার একটা পর্যায়ে আছে। এমত অবস্থায় আপনার যদি লার্জার ইসরায়েল তৈরির প্রক্রিয়া চলে ওয়েস্ট এশিয়াতে, জায়ান্টল্যান্ড, তার পাশাপাশি লার্জার ইন্ডিয়া গঠনের একটা প্রক্রিয়াও এখানে চালু হতে পারে। আপনার পাকিস্তানের এক একটি প্রভিন্স যদি আলাদা হয়ে ভারত ভুক্ত হয়, তখন আমাদের এই অঞ্চল, যেটি বেসিক্যালি পাশ্চাত্যে পাকিস্তান বলে পরিচিত ছিল, লিগেসি অফ পাকিস্তান এবং ভারত বিভাগ যেটি 47-এ ঘটেছিল, সেটি জাতি তত্ত্বের উপর ভিত্তি করে গঠিত হয়েছে। সব মিলিয়ে এখন একটা গোজামিল অবস্থা বিরাজমান, অন্তত আপনার ডিজুরো সেন্সে, ইডিওলজিক্যাল সেন্সে। তো সেই দিক থেকে নতুন নতুন আপনার রিয়ালিটি যদি আমাদের প্রত্যক্ষ করতে হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে। ধন্যবাদ। জনাব কলিমুল্লাহ, আমি আরেকটি বিষয় জানি আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে এই যে ভারত পাকিস্তান যে বিবাদ, এটি প্রকৃত সমাধান কোন পথে আপনার কাছে মনে হয়? এটি তো আর আজকের নয়, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে দুই দেশের পাল্টাপাল্টি যে অবস্থান, আহ, ভারত শাসন করছে, ভারত শাসিত একটি অংশ, পাকিস্তান শাসিত অল্প একটি অংশ, এটির প্রকৃত সমাধানটি কি আসলেই কি?
যুদ্ধবাদী? দেখুন, মাওসুতুংয়ের দক্ষিণ হস্ত বলে পরিচিত চোয়েন লাই একসময় এই কাশ্মীরকে আহ, এই উপমহাদেশের টাইম বোমা হিসেবে অভিহিত করেছিলেন, এবং এটি ব্রিটিশারদের তৈরি এই সম্পদ সিস্টেম, এবং এটি নির্দিষ্ট একটি সময়ের পরে আহ, এই পরিস্থিতি পরিবেশের কারণে যে স্থিতাবস্থা সেটি বিঘ্নিত হবে, এমনটি হয়তো চিন্তা করেই তারা এই ডিভাইড এন্ড রুল পলিসি পার্সু করার অংশ হিসেবে এই লিগেসি রেখে দিয়ে গেছে। এখন আপনার এখন অপেক্ষার পালা, সে শব্দে কি দাঁড়ায়। ধন্যবাদ। জনাব ফাহাদ, আপনি কি বলবেন যে বাংলাদেশ যদি কোনো কারণে যুদ্ধ অবস্থায় চলে যায় এবং যুদ্ধ যদি লেগেই যায়, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের যে হুমকি, স্বাভাবিকভাবেই একদম ক্লোজ একটি নেইবার কান্ট্রি আমরা, ভারতের পার্শ্ববর্তী দেশ, পাকিস্তানের কাছাকাছি একটি দেশ, সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য শঙ্কার জায়গা কতটুকু, এবং সেই শঙ্কার বহিঃপ্রকাশটা কেমন হতে পারে, এবং সেই তখন সেই অবস্থায় যুদ্ধ যদি লেগে যায়, তাহলে ভারত এবং পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি কোনো না কোনো একটা আহ্বান হয়তোবা চলে আসতে পারে। আহ, সেই ক্ষেত্রে অবস্থানটি কি দাঁড়াবে, এবং বাংলাদেশের পররাষ্ট্র কৌশল কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, এটার আপনার এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। এটার অ্যান্সার দেওয়ার আগে আমি একটা কথা বলে নিই। সেটা হলো আমি এটাকে মানে কি বলে একটু ভুলে গিয়েছিলাম। তো আমি একটা জিনিস বলি, সেটা হলো আপনি একটা প্রশ্ন করেছিলেন যে, যেমন এটা আপনি প্রশ্ন করেছেন প্লাস অনেকেই বলে যে একটা দেশ কি তার নিজের দেশের উপর হামলা করাতে পারে কিনা। আমি একজন ইন্টারন্যাশনাল পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি মনে করি যে এই ধরনের কোয়েশ্চেনটা ফার্স্ট আমি মিডিয়াতে শুনেছিলাম রাইট আফটার 9/11। ঠিক আছে, আমেরিকাতে 9/11 এর ইভেন্টের পর এটা অনেকেই করেছে যে আমেরিকা কি নিজেই নিজের উপর এই ধরনের হামলা করেছে কিনা। তো এটা আসলে খুবই মানে একদিক থেকে চিন্তা করলে আই ডোন্ট নো, ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং আই থিংক। হ্যাঁ, কারণ হচ্ছে যে কোনো দেশ দেশ আমার মনে হয়, আমার নিজের যে ধ্যান ধারণা বেসড অন মাই রিসার্চ, আমি এটা মনে করি না যে একটা দেশ তার রাষ্ট্র তার জনগণের উপর হামলা করবে তাও ইচ্ছা করে। হ্যাঁ, এবং যেটাকে বলা হয়েছে 9/11 কি আমেরিকা নিজেই নিজের উপর হামলা করেছে কিনা, আই থিঙ্ক দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি রাবিশ। এই ধরনের জিনিস হয়তো বা প্রচার করা বা কেউ এটা মনে করাটা, এটা কিভাবে সম্ভব, তাই না? সেরকম যে অনেক ধরনের অনেক দেশ আছে ওয়ার্ল্ডে, সেই সমস্ত দেশের উপরে সন্ত্রাসী হামলা হয়, এবং উই স্ট্রংলি কন্ডেম দ্যাট। ইট ইজ নেভার অ্যাপ্রিসিয়েটেবল বিকজ টেরোরিজম ইজ নট আ সলিউশন, ইটস আ বার্ডেন। তো এখানে ভারতে যে হামলাগুলো হয়েছে, যেগুলো আমরা আমরা দেখেছি এর আগে তাদের উড়িতে বা তাদের পার্লামেন্ট হাউসে যে হামলা হয়েছে, এটা অনেকে বলে যে হ্যাঁ এটা কি ভারতের উপর হামলা করিয়েছে কিনা। ইউনো অফকোর্স there are conspiracy theories, এবং মানুষ এটা নিয়ে রিসার্চ করবে এবং অনেক কিছু বলবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইট ইজ নট পসিবল। এটা আমার মত। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে যখন কোনো দেশে সন্ত্রাসী হামলা হয়, এটা আসলে সবার জন্যই খুব দুঃখজনক। কারণ আপনি যদি ওই সন্ত্রাসী হামলার পরে যেটা রিসেন্টলি যেটা ভারতে হয়েছে, এবং ওখানকার মানুষগুলো যারা আক্রান্ত হয়েছে তাদের যেই ভাষ্য, হ্যাঁ, একটা ছোট্ট শিশু দেখেছে তার সামনে তার বাবাকে গুলি করে সন্ত্রাসীরা চলে যাচ্ছে, ভেরি ট্র্যাজিক। বা একটা মহিলা বলছে যে আহ, তুমি গুলি করেছো, তা আমাকেও গুলি করো, আমার বাচ্চাটাকেও গুলি করো, কারণ আমার হাজবেন্ড ছাড়া তো আমার আর কোনো অবলম্বন নেই, আই হ্যাভ নো বাড়ি। তো তখন সেই সন্ত্রাসী তাকে গুলি না করে বলেছে যে গিভ দিস মেসেজ টু ইউর প্রাইম মিনিস্টার। আমি যেটা মিডিয়াতে দেখলাম, ইন্ডিয়ান মিডিয়া সহ বিভিন্ন জায়গাতে প্রচারিত হচ্ছে, বা সেই ভিকটিম বলেছে, ভিকটিমের যেটা কি বলে স্টেটমেন্ট, সেটাই আমি আমি শুনেছি। এগুলো আসলে কাম্য নয়, গ্রহণযোগ্য নয়। এটা
আমি খুব স্ট্রংলি এটাকে কন্ডেম করি এবং এ ধরনের হামলা বিশ্বের যেখানে যেই প্রান্তেই হোক না কেন এটাকে কখনোই মেনে নেওয়া যায় না, ঠিক আছে? এবং কেউ যদি মনে করে, এবং এটা আপনারা দেখেছেন যে সন্ত্রাসী হামলা করে অনেকে বলে ধর্মের প্রচারের জন্য, তা আমি মনে করি এটার সাথে ধর্মের প্রচারের কোনো সম্পর্ক নেই। It is not dignifying some religion, rather it is crushing the values of that, ঠিক আছে? তো এখানে একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের যে ভূমিকা, বাংলাদেশ কি করবে? দেখো, বাংলাদেশ সবসময় বাংলাদেশের জন্য সেফ হচ্ছে একটা নিউট্রাল পজিশনে থাকা। বাংলাদেশের জন্য সেফ হচ্ছে একটা নিউট্রাল পজিশনে থাকা, এবং সেই নিউট্রাল পজিশনে থেকে হোয়াট বাংলাদেশ ক্যান ডু ইজ, বাংলাদেশ 8-10টা দেশের মতো যেটা ফ্যাক্ট, যেটা সত্য, সেটার সাথে স্ট্যান্ড করাটা হবে সবচেয়ে বেস্ট ডিসিশন টু মেক, সবচেয়ে বেস্ট স্ট্যান্ড সেটাই হবে। এখন দেখুন, একটা দেশের সন্ত্রাসী হামলা হলে সেই সন্ত্রাসী হামলাতে ইনোসেন্ট সিভিলিয়ানদের ক্ষতি হয়, তারা মারা যায়। এটা খুব দুঃখের, এবং এটা নিয়ে অনেক রিসার্চ হতে পারে। অনেকে হয়তো বলতে পারে যে এটা কি আসলেই সন্ত্রাসী হামলা হয়েছে, না হয়নি। ইটস আ ম্যাটার অফ রিসার্চ। এটা নিয়ে ফাইন্ডিংস হতে পারে, অনেক কিছু হতে পারে। যেমন আমি বলি, পাকিস্তান রাষ্ট্রকে নিয়ে একটা সন্দেহের, বা দেখা গিয়েছে এর আগেও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে তাদের সম্পর্ক বিনষ্ট হয়েছে বিকজ অফ দ্য ইস্যু অফ দি হাইড আউট অফ ওসামা বিন লাদেন। এখানে কলিমুল্লাহ ভাই আছেন, উনি এগ্রি করবেন। হ্যাঁ, কারণ তারা কিন্তু বলেছে যে আমরা জানি না, উই ডোন্ট নো ওয়্যার হি ইজ। তো পরে কিন্তু খুঁজে পাওয়া গিয়েছে যে সে অ্যাবটাবাদে, এবং ডু ইউ নো অ্যাবটাবাদ ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিকিউরড প্লেসেস ইন পাকিস্তান, যেখানে তাদের কিন্তু টপ জেনারেলসরা কিন্তু বসবাস করে, ঠিক আছে? তো সেখানে ওসামা বিন লাদেনকে পাওয়া গিয়েছে। এবং আমেরিকার যে সিল টিম 6, যেটাকে আমেরিকা ইউজ করেছে ফর দিস অপারেশন, ডু ইউ নো দ্যাট যে ইকুইপমেন্ট আমেরিকা ইউজ করেছে, ওইটা তাদের অ্যাপ্লিকেশন করার আগে সারা ওয়ার্ল্ডই জানতো না যে হেলিকপ্টারকে এভাবে মডিফাই করা যায়। খুব ইন্টারেস্টিং কিন্তু, মানে আমেরিকা এমনভাবে হেলিকপ্টারকে মডিফাই করেছে যে অলমোস্ট ইট ওয়াজ সাউন্ডলেস। একটা ভাইব্রেশনের মতো, হালকা ভাইব্রেশনের মতো তৈরি করে সেটা এসে ল্যান্ড করেছে। সিল টিম 6 গিয়ে দে কন্ডাক্টেড দ্য অপারেশন ইনসাইড দ্য মোস্ট সিকিউরড জোন অফ পাকিস্তান, এবং তারা সেখানে ওসামা বিন লাদেনকে এক্সিকিউট করেছে। কারণ আমেরিকার জনগণের কাছে মার্কিন প্রশাসন, রাষ্ট্র এবং তাদের সরকারের প্রমিস ছিল যে ওসামা বিন লাদেনকে আমরা যেখানেই পাই না কেন, we're gonna make justice, and they did it. তো এখানে কথা হচ্ছে যে তো এর আগে অনেকে অনেক ধরনের কথা বলেছে যে না, আসলে কি লাদেনকে আমেরিকা কি করতে চায়, আমেরিকার আসলে কি চাচ্ছে, লাদেন কোথায়, আমেরিকা বোধহয় জানে। কিন্তু তারা যখনই খবর পেয়েছে যে হি ইজ হাইডিং ওভার দেয়ার, ইউ নো, দে এক্সিকিউটেড হিম। তো এই জন্য যখন সন্ত্রাসী কোনো ধরনের হামলা হয়, এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকে, বাট এটা আসলেই কোনো কি বলে অ্যাপ্রিসিয়েট করার মতো কোনো ইভেন্ট না কোনো দেশের ক্ষেত্রেই, কোনো জাতির ক্ষেত্রেই। এটাকে হাইলি কন্ডেম করতে হবে। হ্যাঁ, এবং হ্যাঁ, বাংলাদেশ আমরা একটা শান্তিপূর্ণ দেশ, আমরা অত মানে আমাদের ল্যান্ড এরিয়া অত বড় না, এন্ড ইউ নো উই হ্যাভ সো মেনি প্রবলেমস। যেমন আমাদের এখন কিন্তু ইউ নো দ্যাট দেয়ার ইজ আ কনফ্লিক্ট জোন রাইট নেক্সট টু আস, হুইচ ইজ মিয়ানমার। সেখানে কিন্তু যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, জান্তা এগেনস্ট দ্য আরাকান আর্মি, এন্ড উই হ্যাভ সিন নিউজ যে আরাকান আর্মি আমাদের বাংলাদেশের ভিতরেও ঢুকে গিয়েছিল। হ্যাঁ, এবং সেখানে অলরেডি সেই কনফ্লিক্ট জোনের মধ্যে আমরা কিন্তু সেটার পাশে আছি, আমরা কিন্তু সেটার হিট আমরা টের পাচ্ছি। সো হ্যাভিং সেড দ্যাট, ওই ডিরেকশন থেকে
যদি অন্য কোনো দুইটা দেশের ঝগড়াও হয় এখন, তাহলে কারোরই সাইড নেওয়ার মতো আমার মনে হয় না আহ, আহ, অবস্থান নেওয়া আমাদের ঠিক হবে। উই শুড কন্টিনিউ আর নিউট্রাল স্ট্যান্ড, যেটা সত্য সেটার সাথেই আমাদের দাঁড়ানোটা, আমাদের অবস্থান করাটা সবচেয়ে বেস্ট হবে। আমি আমি এটা মনে করি, from my from my this is my opinion. Thank you. ধন্যবাদ জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ। তার আগে আমি জনাব ফাদ, আমি একটি বিষয় একটু উল্লেখ করতে চাই আবারও, সেটি হচ্ছে যে প্রশ্নটা আমি করেছিলাম যে একটি দেশ কখনো নিজের দেশের মাঝে হামলা চালাতে পারে কিনা, যে প্রশ্নটি, এটি আসলে পাকিস্তানের স্টেটমেন্ট ছিল, আমি সেটিকে উদ্ধৃত হিসেবে ব্যবহার করেছি আলোচনার জন্য, না না, কেননা ঠিক আছে, পাকিস্তানের পক্ষ থেকে এই ঠিক ধরনের আছে। যে কথা বলা না হয়েছে। না না, আমি হ্যাঁ, আমি এটা বলি, সেটা হচ্ছে পাকিস্তানের যারা এই ওখানকার যারা নাগরিক আছে, অনেক পাকিস্তানি ওখানকার যারা গভর্নমেন্ট অফিসিয়ালস আছে, অনেকেই কিন্তু নিন্দা জানিয়েছে। ঠিক আছে, সবাই যে বলেছে যে এটা জি জি ভারতের উপরই করিয়েছে তা নয়, পাকিস্তানেরও অনেক মানুষ আছেন যারা কিন্তু এটা নিন্দা জানিয়েছেন। আই হ্যাভ সিন ইট। অবশ্যই হ্যাঁ, অবশ্যই তো অবশ্যই আমি যেটা বলছি সেটা হচ্ছে, যেখানে ইনোসেন্ট মানুষ মারা যাবে, তাদেরকে স্লটার করা হবে, তাদেরকে হত্যা করা হবে, বিনা বিচারে মানুষ হত্যা করা হবে, অবশ্যই ঠিক আছে, এটা কখনোই খুব একটা কি বলে প্রাউড কোনো মোমেন্ট না। ঠিক আছে, এটাকে স্ট্রংলি কন্ডেম করতে হবে। দিস ইজ প্রশ্নই আসলে। জি ফ্রম মাই এন্ড, যেটা আমি বলতে চাচ্ছি। অবশ্যই, সেটি যেই দেশে যেই বর্ণে যেই ধর্মেরই হোক না কেন। অবশ্যই এক্স্যাক্টলি, অবশ্যই জি। এক্স্যাক্টলি, হ্যাঁ জি জি, জি। ধন্যবাদ। Thank you. জনাব নাজমুল হাসান জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি শেষের দিকে চলে এসেছি। আমিও একই প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের অবস্থান কি হতে হবে বা কি হওয়া উচিত যদি যদি সেটি যুদ্ধের দিকে চলে যায়, ভারত পাকিস্তান অবস্থাটি বর্তমান যে ইস্যু চলছে। আমি একই সাথে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে কোনো কারণে যুদ্ধ লেগে গেলে জনাব ফাহাদ একটি কথা বলছিলেন যে এটি কি টার্নিং ইনটু দ্য থার্ড ওয়ার্ল্ড, এরকম কিছু হতে পারে কিনা, এমন কোনো পসিবিলিটি আছে কিনা? আপনার কি তাই মনে হয় যে এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের হতে পারে? যদিও অনেক বিশ্লেষক অনেক গবেষক বলছেন যে এখন পৃথিবীতে সেই ধরনের কোনো যুদ্ধ হবে না, বাণিজ্য যুদ্ধ হতে পারে, সেই ধরনের কনফ্লিক্ট হবে, একটি দেশ আরেকটি দেশকে বাণিজ্যিক ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বিভিন্ন এম্বার্গো দিয়ে সবকিছুর মাধ্যমে, কিন্তু সমর যুদ্ধ বলতে আমরা যেটাকে বুঝি সশস্ত্র যুদ্ধ, সেটি হয়তো বা হবে না। আপনি কি মনে করেন আমি বাংলাদেশের এখানে অবস্থান এবং একটা ভবিষ্যৎ আমি এখানে অবস্থা একটা নিয়ে? একটা কথা বলে দেই, একটা কথা জাস্ট বলবো, সরি টু ইন্টারাপ্ট। আমি কিন্তু বলেছি ইন্ডিয়া এবং পাকিস্তান যদি নিউক্লিয়ার ওয়ারের দিকে যায়, ওকে, যদি একটা একটা দেশ আরেকটা দেশের উপরে নিউক্লিয়ার আর্সেনালকে মানে প্রয়োগ করে, সেক্ষেত্রে দেয়ার ইজ এ চান্স টু ডেভেলপ জি আ জি জি, থার্ড ওয়ার্ল্ড। ঠিক আছে, থ্যাংক সেটা ইউ। থার্ড ওয়ার্ল্ডের দিকে যেতে পারে, থার্ড জি 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 জি। ধন্যবাদ ধন্যবাদ। জনাব করিমান। দেখুন, আহ, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যদি আমরা তাকাই, বা এ পর্যন্ত পৃথিবীতে প্রথম এবং শেষবারের মতো নিউক্লিয়ার ডিভাইস ব্যবহৃত হয়েছে আমাদের এশিয়া মহাদেশে। জাপানের উপর পরপর দুটি বোমা নিক্ষেপ করতে হয়েছে আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে। এবং এটা খেয়াল করেন খুব সূক্ষ্মভাবে, বিশ্লেষণের বিষয়, অ্যাংলো স্যাক্সনরা তারা ইচ্ছা করলে জার্মানিতে বোমা নিক্ষেপ করতে পারত, তা সেটা করেনি, করেছে দূর এশিয়ার, মানে দূর প্রাচ্য। ফলে অনেকে এটাকে একটা রেশিয়াল কন্ডিশনিং হিসেবেও দেখেন। আর 21st সেঞ্চুরি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মানব ইতিহাসে। একটা সময় ছিল যখন পৃথিবীটা ছিল ইউরোসেন্ট্রিক, তারপর এটি হয়ে গেছে নর্থ আটলান্টিক সেন্ট্রিক, আর 21st সেঞ্চুরিতে এটা হয়ে গেছে এশিয়া সেন্ট্রিক। ফলে নিউক্লিয়ার কোনো বিপর্যয় যদি ঘটে, সেটি সম্ভবত হবে এই অঞ্চলে, লিমিটেড স্কেলে হলেও, এবং তা আপনার সবার জন্য হবে আই ওপেন। সুতরাং ওই যে আমি প্রথমে বলেছি যে একটা সময় তখন মনে হবে
এই যে নিউক্লিয়ার ওয়ার কখনো হবে না, এটা একটা মিথ। যে মিথটা তৈরি হয়েছে সেটা শ্যাটার হয়ে যেতে পারে আমাদের সাউথ এশিয়া। আমাদের সেজন্য খুব কশাস থাকতে হবে, এবং আমরা চাই বা না চাই, পরিস্থিতি যদি ডেটোরিয়েট করে, আমাদের অবস্থাটা হবে স্পেনের মতো। স্পেনের জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল বিশ্বযুদ্ধের সময়। এক পক্ষ আপনার জার্মানির পক্ষে, আর এক পক্ষ ব্রিটেনের পক্ষে অবস্থান নিয়ে বসেছিল। আমাদের এখানেও ব্যাপারটা কিন্তু তাই দাঁড়াবে। জনগোষ্ঠীর একটি অংশ পাকিস্তানের পক্ষে, আরেকটি অংশ ভারতের পক্ষে আওয়াজ তুলবে, এবং সেইভাবেই কিন্তু নেশন ডিভাইডেড। এইটা রিয়ালিটি। এটা যদি আমরা অস্বীকার করি তাহলে বোকার স্বর্গে বাস করছি বলে মনে হবে। ধন্যবাদ। সেক্ষেত্রে বাংলাদেশ কোন দিকে থাকবে আপনার কাছে মনে হয়, এবং বাংলাদেশের অবস্থান কি হচ্ছে? যে প্রশ্নটি আমি জনাব ফাহাদকে করেছিলাম একই প্রশ্ন স্যার করছে, এবং আরেকটি শেষ যে বিষয়টি জানতে চাইবো, এক কথায় বা আপনার মতো করে যদি আপনি বিশ্লেষণ করেন, আসলে সমাধান কোন পথে, যেটি আমি বারবারই করে আসছিলাম, যুদ্ধবাদের সমাধানের কোনো পথ খোলা রয়েছে কিনা উভয় দেশের মধ্যে? দেখুন, এমন একটি সময় পহলগাম এই ঘটনাটি ঘটেছে, যেই সময় পাকিস্তান চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ়ীকরণে। তাদের যে পররাষ্ট্র সচিব আমনা বালুচ, তিনি ঢাকা সফর করে গেছেন, তার কাউন্টার পার্ট মিস্টার জসিমের সঙ্গে বৈঠক করেছেন, এবং ফিল্ড বিল্ডিং এর কাজটি করে গিয়েছিলেন যাতে তাদের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ঢাকা আসতে পারে এপ্রিলে। এবং এই ঘটনা পাক ভারত উত্তেজনা এমন পরিস্থিতি তৈরি করেছে যে পাকিস্তানের যে নির্ধারিত পররাষ্ট্রমন্ত্রী লেভেলের সফর সেটি কিন্তু স্থগিত হয়েছে। আবার জি, বাতিল আপনার করা হয়েছে। পাকিস্তান বাংলাদেশের যে বিমান যোগাযোগ স্টাবলিশ হওয়ার প্রক্রিয়া চলছিল, সেটাও কিন্তু এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা একেবারে ইকোনমিক্যালি আনভায়াবল প্রপোজিশন বলে মনে হবে। ভারত তার এয়ার স্পেস ব্যবহার করতে দেবে না, এবং না দিলে ব্যাপারটি দাঁড়াবে যে সেই ব্যাংকক হয়ে আপনার আসতে হবে, এবং সেটি অ্যাফোর্ডেবল হবে না কোনো অবস্থায় নিয়মিত ফ্লাইট মেনটেন করবার ক্ষেত্রে। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের অসংখ্য মূল্যবান মতামত এবং বিশ্লেষণ দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আমাদের আলোচনা শোনার জন্য। আবারও দেখা হবে, কথা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথিদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।